শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের অনুসরণী 1.2 এর অনুসরণী যে দেখো 1.2 এর আমরা উদাহরণ এবং কাজ সবকিছু করে দিয়েছি বন্ধুরা। আজকে আমরা তোমাদের সাথে অনুসরণী 1.2 এর এই 10 নম্বর অঙ্ক থেকে অঙ্ক শুরু করব। তোমাদের অনুসরণীতে যদি কাজের অঙ্কের সমস্যা থাকে বা কাজে কোনো সমস্যা থাকে, তাহলে আমার ভিডিওগুলো দেখে আসলে আশা করি তোমাদের সমস্ত কাজগুলোর সমাধান তোমরা পাইবা। তো চলো বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটা করুম। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, 10 নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করো। একজন কৃষক বাগান করার জন্য 595টা চারা গাছ কিনে আনেন। অর্থাৎ একজন কৃষক একটা বাগান করব, এর জন্য 595টা চারা গাছ বাজার থেকে আনেন। এখন প্রত্যেকটি চারা গাছের দাম দাঁড়াইছে কত টাকা? 12 টাকা। এখন ক নম্বরে বসে তাহলে চারা গাছগুলো কিনতে তার মোট কত টাকা খরচ হয়েছে। একটা চারা গাছের দাম কত টাকা দেওয়া আছে বন্ধুরা? প্রত্যেকটি চারা গাছের দাম 12 টাকা দেওয়া আছে। তাহলে 595টা চারা গাছের দাম বেশি হবে না? নিশ্চয়ই বেশি হবে। চলো আমি এই অঙ্কটা এই যে এখানে করছি বন্ধুরা। দেখো আমি লিখছি, এই যে দেখো, একটি চারা গাছের দাম, এই যে চারা গাছের দাম কত? 12 টাকা। তাহলে মোট চারা গাছ ছিল কত? 595টা। তা 595টা চারা গাছের দাম তুমি গুণ করলে অ্যান্সার আসবে। তাহলে সুতরাং চারা গাছ কিনতে তার মোট খরচ হয়েছে কত? 7,140 টাকা খরচ হয়েছে। তা আশা করি তোমরা এটা সহজে বুঝতে পারছো বন্ধুরা। এটা আসলে বেশ একটা কঠিন অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এরপরে চলো বন্ধুরা, আমরা খ নম্বর অঙ্কটা একটু পড়ুম। দেখো খ নম্বরে বলছে কি একটু খেয়াল করো। খতে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। অর্থাৎ একটা বাগানের প্রত্যেক সারিতে, মানে এরকম দৈর্ঘ্য প্রস্থ বরাবর তুমি সমান সংখ্যক গাছ লাগাবা, এরপর তোমার কয়টা গাছ অবশিষ্ট থাকবে এটা বের করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে করুম দেখি। তাই চারা গাছ আছে কয়টা বন্ধুরা? চারা গাছ আছে হচ্ছে তোমার 595টা। আমরা দেখি 595 বর্গমূল করুম। দেখো এই যে 595 সংখ্যাটা আমি উঠে আনিছি। তোমরা জানো বর্গমূল কিভাবে করতে হয়। তা 595 উঠানোর পরে দেখো এখানে আমরা একটা, এই বর্গমূল করতে গেলে এইভাবে একটা, এই ডান পাশে একটা খাড়া দাগ দিতে হয়, দিলাম। এখন ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় টানতে হয় বন্ধুরা, জোড়ায় জোড়ায়। এই যে দেখো এই দুইটা এক জোড়া, আর এটা রয়েছে এটার উপরে একটা। এখন তোমাকে বর্গমূল যখন করবা তখন বাম সাইডের তো আমাদের অঙ্ক করতে হয়। প্রথমে আমি সংখ্যাটা উঠানোর পরে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখা টানিয়া এরপরে নিছি, নেওয়ার পরে এখন আমাদের এখানে 5 আছে দেখো। তাহলে 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত? বর্গ সংখ্যা কাকে বলে? অর্থাৎ একই ধরনের সংখ্যা দিয়া গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা। যেমন দেখো 2 আর 2 গুণ দিলে 4 হয়। আবার দেখো 3 আর 3 গুণ দিলে কত হয়? 9 হয়। তাহলে এই 9 হচ্ছে বর্গ সংখ্যা, এই 4 হচ্ছে বর্গ সংখ্যা। এইভাবে আবার 4 আর 4 গুণ দিলে কত হয়? 16 হয়। এই 16 হচ্ছে বর্গ সংখ্যা। আশা করি তোমরা বর্গ সংখ্যা কি বুঝতে পারছো। এখন এখানে 5 আছে বন্ধুরা, তাহলে 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা নিতে হবে। 5-এর ছোট অথবা 5-এর সমান নিতে পারবা, 5-এর তুন কোনো মতেই বড় নেওয়া যাবে না। এখন যদি আমি 5-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমরা জানি কত? 4। তাহলে দেখো 2 আর 2 গুণ দিলে কত হয়? 4 হয়। এখন 5 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে 1 থাকে। এখন বন্ধুরা দেখো এইখানে সব সময় জোড়া নামাইতে হবে। তাহলে কত নম্বর? 95 নম্বর। এইখানে তুমি যত নিবা তার ডাবল এইখানে নিতে হবে, এটা নিয়ম বন্ধুরা। এখন দেখো এখানে আছে তোমার 4,
এইখানে এমন একটা সংখ্যা বসাইবা, এখানে যেই সংখ্যা বসাইবা, যেমন এখানে যদি তুমি সাপোজ 5 বসাও, তাহলে তোমার এইখানেও 5 বসাইতে হবে। বসাইয়া এই 5 দিয়া এই পুরা সংখ্যার গুণ দিতে হবে। তা দেখো তো, আমি এখানে গুণ দিলে গুণফল যাতে এখানে 195 আছে, 195 তুন বড় না হয় বন্ধুরা। তুমি যখন এখানে 5 বসাইবা, এখানেও 5 বসাইবা, তখন এইখানকার 5 সংখ্যা দিয়া এই পুরা সংখ্যার গুণ দিতে হবে। যে গুণফলটা পাইবা সেই গুণফলটা কোনো অবস্থাতেই এই 195 তুন বড় হওয়া যাবে না, অর্থাৎ বড় হতে পারবে না। তাহলে দেখো তো, 45-এর যদি তুমি 5 দিয়ে গুণ দাও, তাহলে 5 5 কত হয়? 25, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, অনেক বেশি হয়ে যায় বন্ধুরা। এখানে আছে 195 আর 45-এর 5 দিয়ে গুণ দিলে হয় 225। তা কোনোভাবেই এটা নেওয়া যাবে না, 5 বার নেওয়া যাবে না। তাহলে এখন দেখি আমরা 4 বার দিয়া বন্ধুরা, দেখো এখানে 4 দিলে তোমাকে এখানেও 4 দিতে হবে। একটু মিশিয়ে লাগবে বন্ধুরা, এখানে 4টা একটু মিশিয়ে লাগবে। এখন তাহলে এই সাইড দিয়া এখানে কত হয়েছে? 44 হয়েছে। তাহলে 44-এর 4 দিয়া গুণ দাও তো বন্ধুরা। দেখো 4 4 16, 6, হাতে থাকে 1, 4 4 16 আর 1 17। 195 থেকে কিন্তু 176 ছোট, তাহলে 4 বার যাইবে বন্ধুরা। 5 বার দিলে যেহেতু বেশি হয়ে গেছিল, তাইলে 4 বার গেছে। তাহলে কত হয়েছে? 176 হয়েছে। এখন বিয়োগ করো তো, 6 আছে 15 পয়েন্ট 9 না, হাতে থাকে কত? 1, 7 আর 8, 8 আছে 9 পয়েন্ট 1 করে, এখানে 19 আছে। আমরা জানি যে কোনো একটা সংখ্যার যখন ভাগশেষ থাকে, ভাগ করার পর যখন ভাগশেষ থাকে, তখন ওই সংখ্যাটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে যেহেতু এখানে 19 ভাগশেষ আছে, এটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ, এটা হচ্ছে এই 24 হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে আমাদের 19 হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে বলছিল বন্ধুরা যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কতটি চারা অবশিষ্ট থাকবে। তাহলে বাগানের প্রত্যেক সারিতে তুমি 24টা করে গাছ লাগাইতে পারবা, এরপরে তোমার 19টা গাছ অবশিষ্ট থাকবে। এটা তুমি এখানে রাখবা যে বাগানের 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 প্রত্যেক সারিতে বাগানের প্রত্যেক সারিতে প্রত্যেক সারিতে 24টি করে 24টি করে গাছ লাগানোর পর গাছ লাগানোর পর লাগানোর পর লাগতে হবে বন্ধুরা, এখানে পর পর 19টি গাছ 19টি গাছ অবশিষ্ট থাকে। অবশিষ্ট
এটাই ছিল বন্ধুরা আমাদের ঘ নম্বর উত্তর। যে যেহেতু ভাগশেষ 19 আছে, তাহলে লিখতে হবে কি যে বাগানের প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগানোর পরে 19টি গাছ অবশিষ্ট থাকে। তাই এটা ছিল খ নম্বর উত্তর বন্ধুরা। এরপরে দেখো আমাদের গ নম্বর উত্তরে কি বলছে। বাগান গ নম্বর উত্তর বলছে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মনে আছে ক নম্বরে কত টাকা খরচ হয়েছিল? এই খরচের টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। যেটা বিয়োগ করে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যার সাথে কত বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমাদের বের করতে হবে। আমি আবার বলছি, আমরা কতে পাইছিলাম যে মোট কত টাকা আমাদের খরচ হয়েছিল, এটা আমরা পাইছিলাম। এইখানকে যে খরচের টাকাটা পাইছি সেই টাকা থেকে আমার এই যে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটার বর্গমূল করতে হবে। দেখতে হবে যে সংখ্যাটা আসলে পূর্ণবর্গ সংখ্যা কিনা। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এইটা আমাদের বের করতে হবে বন্ধুরা। চলো আমরা এটা একটু করুন এখন। তাহলে আমি এখানে গ নম্বরে যে দেখো কতে পাইছিলাম 7,140 টাকা, এখানে আমরা লিখলাম এখন গ নম্বর। এখানে লিখে নিতে পারো যে ক থেকে ক থেকে ক থেকে পাই পাই চারা গাছের মোট খরচ। চারা গাছের মোট খরচ। কত টাকা ছিল বন্ধুরা? 7,140 টাকা ছিল। এই যে দেখুন, এই যে 7,140 টাকা। এই টাকা থেকে চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে অবশিষ্ট থাকবে কত এটা বের করতে হবে। তাই চারা গাছের সংখ্যা ছিল চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা কতটা বন্ধুরা? 500। 595টি। এখন দেখো আমাদের তাহলে কত টাকা অবশিষ্ট থাকে এটা বের করুন। তাহলে বিয়োগ করলে অবশিষ্ট থাকে অবশিষ্ট অবশিষ্ট টাকা। $7,140 মাইনাস 595। 7,140 মাইনাস
595 6545 আসে বন্ধুরা। এখানে আসে 6545। এখন এই 6545-এর বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো এখন 6545 বর্গমূল করতে গেলে কি করতে হবে? আমাকে প্রথমে এখানে একটা খাড়া দাগ দিতে হবে, এরপরে জোড়ায় জোড়ায় নিতে হবে বন্ধুরা, জোড়ায় জোড়ায়। এই যে তাহলে দেখো এখানে আছে কত? 65। 65 কাছাকাছি বর্গ সংখ্যা হলো আমাদের 8, অর্থাৎ 8 আনা 64। তাহলে বিয়োগ করো কত থাকে? দেখো 1 থাকে, এই জোড়া নামাই তুইব জোড়া। এখানে 8-এর ডাবল কত বন্ধুরা? 16। এখন এখানে আছে কত? 145, আর এখানে আছে তোমার 16। এখন যদি তুমি এখানে 1 দাও, এখানে যদি 1 দাও, দেখো এখানে যদি তুমি 1 দাও, এখানে যদি 1 দাও, তা এই 1 দিয়া এই 161 গুণ দিলে 161। তা এইখানে আছে 145, তা 161 থেকে 145 ছোট না? তাহলে ছোট হইলে কি এই 161 কি এখানে যাবে? বড় সংখ্যা হয়ে গেছে না 161। তাহলে তো 161 যেহেতু 145 থেকে বড়, তাহলে নেওয়া যাবে না। এখন না নেওয়া গেলে শূন্য দিয়ে নিতে হবে, অর্থাৎ ভাগ তো আমাকে করতে হইব, এর জন্য আমাকে শূন্যবার দিতে হবে। দেখো শূন্যবারও যদি দেই, তাহলে দেখো এখন শূন্য দিলাম, এখন 160 হয়েছে। তা এই 100 দিয়ে যে কোনো সংখ্যা গুণ দিলে আমরা জানি শূন্য হয়। 160-এর শূন্য দিয়ে গুণ দিলে কত হবে? 160 শূন্য হইব। এখন 145 থেকে শূন্য বিয়োগ করে কত? 145 চাই। তা যেহেতু সংখ্যাটা ভাগ করার পরে ভাগশেষ রয়ে গেছে, তাহলে সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এর সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাদের যোগ করতে হবে। তো এইটাই লিখতে হবে এখন বন্ধুরা, যে যেহেতু যে যেহেতু সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ সংখ্যাটিকে ভাগ করলে ভাগশেষ 145 অবশিষ্ট অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে তাই অবশিষ্ট থাকে তাই সংখ্যাটি পূর্ণ সংখ্যাটি পূর্ণ
বর্গ সংখ্যা বর্গ সংখ্যা 9। তাহলে সংখ্যাটিকে বর্গ সংখ্যা করতে হলে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। সংখ্যাটি এখানে লিখি সংখ্যাটিকে পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যোগ করতে হবে তাহলে কত আমাদের এখানে কত বের হয়েছিল? দেখো এই যে 80 বের হয়েছিল না, এই 80-র সাথে আমরা 1 যোগ করব। 80 যোগ 1 সমান সমান কত হইব? 81 হইব। 81 এর বর্গ সংখ্যা 81 এর বর্গ 81 এর বর্গ হচ্ছে কত? 81 গুণন 81 গুণ করো
81 গুণন 81, 6561। 6561। আর এখানে ছিল কত? 6545। তাহলে সুতরাং এইটা থেকে ওইটা বিয়োগ করুন। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। বন্ধুরা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে বন্ধুরা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 6561 মাইনাস হচ্ছে কত? এখানে কত ছিল? 6545। বিয়োগ করো। 5 আছে 11.6 হলে হাতে থাকে 1, 4 1 5, 5 আছে 6.1 হলে 5 5 মিনিট 0, 6 মিনিট 0। তার মানে সংখ্যাটি হচ্ছে কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 16। নির্ণয় সংখ্যাটি 16। তা চলো বন্ধুরা আরেকবার একটু দেখায় দিই। এখানে প্রশ্ন বলছিল যে মোট টাকা থেকে মোট চারা গাছ বিয়োগ করার পরে যেই টাকাটা থাকবো সেই টাকাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কি করছি? এই যে 7140 টাকা থেকে 595 টাকা বিয়োগ করছি। আমরা লিখে নিচ্ছি আগে যে ক থেকে পাই চারা গাছের মোট খরচ 7140 টাকা আর চারা গাছের সংখ্যা 595টা। তাহলে অবশিষ্ট টাকা থাকে 7140 থেকে 595 বিয়োগ করে 6545 থাকে। এখন এই 6545 আমরা বর্গমূল করছি বন্ধুরা। তোমরা জানো যে বর্গমূল করার জন্য প্রথমে এখানে একটা খাড়া দাগ দিতে হয়, এরপরে এখানে জোড়ায় জোড়ায় টানতে হয়। তো এইখানে 65 আছে, দেখো বাম পাশের জন্য কাজ শুরু করতে হয়। সর্ববামে কত? 65 আছে। এখন 65 কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে কত? 64। তা তুমি যদি এটা বিয়োগ করো, 65 থেকে 64 বিয়োগ করো, তাহলে 1 থাকে। আবার এই জোড়া নামের কত? 145 হয়। এখন এখানে এখানে যতবার নিবা তার ডাবল এখানে নিতে হবে। তাহলে 8-এর ডাবল কত? 16। এখন এখানে যে 145 আছে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, এখানে যে সংখ্যা বসাইবা এখানেও সেই সংখ্যা বসাইয়া এই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যার গুণ দিলে এই গুণফল কোনোভাবে যাতে 145-এর বড় না হয়, তাই আমরা কি করছি? 0 দিয়া 160-এর গুণ দিছি, 0ই হয়। তা যেহেতু ভাগশেষ 145 হয়ে গেছে তাই সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাই দেখছি যে যেহেতু সংখ্যাটা ভাগশেষ, যেহেতু সংখ্যাটি ভাগশেষ, এটা কাটা বন্ধুরা, যেহেতু সংখ্যাটির ভাগশেষ 145 অবশিষ্ট থাকে তাই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সংখ্যাটির সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে এখানে 80 পাইছিলাম আমরা, 80-র সাথে 1 যোগ করে কত হয়? 81 হয়। এখন 81-র বর্গ হচ্ছে 6561। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 6561 থেকে এই যে তোমার যে 6545 পেয়েছিল এটা বিয়োগ করলে বন্ধুরা আমাদের উত্তর হয়ে পড়ে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।